28 বছর মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি করে এসেছি এবং সর্বোচ্চ একটা প্রতিষ্ঠান IMF, যেখানে মাশাআল্লাহ আমাকে কোনোদিন অন্য কোনো কিছু ভাবতে হয়নি, এভরিথিং ওয়াজ টেকেন কেয়ার অফ। আমার বিদেশের বাড়ি সাইজ ছিল 2 একর লট, 9200 স্কোয়ার ফিটের বাড়ি ছিল, কাস্টম বিল্ট বাড়ি। এগুলোকে সবকিছুকে ফেলে বিক্রি করে আমি বাংলাদেশে চলে আসি। আমার বিদেশে 2টো বাড়ি ছিল এরকম পটোম্যাকের মতো জায়গায়, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীতে। কিন্তু সর্বোচ্চ মানে যদি গুলশান বলা হয় সেটা হচ্ছে পটোম্যাক ইন আমেরিকাতে, মানে ওয়াশিংটন। সেই জায়গার বাড়ি আমি বিক্রি করে আমি বাংলাদেশে চলে আসি। ঢাকায় আমার কোনো বাড়ি নেই, কিন্তু আমি ইনভেস্ট করেছি কোথায়? আমি ইনভেস্ট করেছি আমার গ্রামের বাড়িতে। সেখানে আমি একটা ছোট রিসর্ট করেছি, সেখানে আমি বেড়াতে যাই এবং মাঝে মাঝে থেকে আসি। আমার সম্পত্তি আছে আমার গ্রামের বাড়িতে ইনভেস্টেড, এবং সেটা পুরোটাই সরকারের কাছে আমার ওয়েলথ স্টেটমেন্টে দেওয়া আছে। ওখানে আমি প্রায় 25-26 কোটি টাকা ইনভেস্ট করেছি। আমার পেনশনের টাকা, আমার বাড়ির টাকা, এইগুলো আমি একটা চ্যালেঞ্জ দিই, যারা এই কথা বলছেন সজীব ওয়াজেদ জয়ী হোক বা যেই হোক, ওনারা কি কি বিনিয়োগ করেছেন বাংলাদেশে বলুক তো দেখি। আমি তো সারা জীবন আমেরিকাতে চাকরি করে আমার সব সম্পদ নিয়ে বাংলাদেশে এসে আমার ঢাকাতেও না, আমি গ্রামের বাড়িতে সেটাকে বিনিয়োগ করেছি। আমার সাথে আমার ছেলে মেয়েদের কোনো ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ থাকার কথা নাইও। তারা তাদের মতো জীবিকা অর্জন করছে, ব্যয় করছে। তারা যেভাবে যে বাড়িতে থাকবে তারা তাদের আয়ের বিষয়, এটা আমার দেখার বিষয় নয়, আমার বলার বিষয় নয়। আমি তারপরে কিছু খোঁজ নিলাম, এটা প্রকাশিত হওয়ার পরে যেটুকু জানলাম যে বাড়িটা সে কিনেছে 2023 সালে, বাড়িতে বুক করেছে, রেন্ট টু ওন প্রোগ্রামে গিয়েছিল, যে বাড়িতে থাকবো, ভাড়া দেবো, এটা আমি কিনে নিবো 1-2 বছর পরে। দে অ্যাপ্লাইড ফর মর্গেজ, 6.8 মিলিয়ন দিরহাম তারা লোন নিয়েছে, বাকি টাকাটা তারা আউট অফ পকেট দিয়েছে নিজেদের সঞ্চয় থেকে। এটার মধ্যে দোষের কি আছে? যে কোনো পরিবারের যে কোনো ছেলে মেয়েদের তাদের নিজস্ব ভাবে চলার থাকার অধিকার আছে। গর্বের সাথে বলতে পারি $1 বাইরে নিইনি। আমি বিদেশ থেকে টাকা এনে এখানে খাই এবং এখানে রোজগার করেও খাচ্ছি, কিন্তু আমার টাকা আমি বিদেশে কোনোদিন পাঠাইনি। আমেরিকাতে আমি পেনশন পাচ্ছি IMF এর, সেটাও মোটা অঙ্কের অর্থ। সে টাকা আমি যে হয়েছে খরচ করবো, সেটা তো জিজ্ঞেস করে আপনারা কি বলবেন? আমার ছেলে মেয়েরাও কোনোদিন আমাকে প্রশ্ন করে না যে তো আমার টাকা আমি কি করি। আমার টাকা কি করব সেটা আমার ব্যাপার, তোমাদের টাকা কি করবা সেটা তোমাদের ব্যাপার। যখনই আমি লন্ডনে আসি তখনই একটা করে ভিডিও ছাড়া হয়। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে আরেকটা জিনিস তারা বুঝে, যখনই আমরা লন্ডনে আসি তখনই কিছু চাপ সৃষ্টি হয় তাদের উপর। আমরা দেখে জানি সেটা গণমাধ্যমে চাপ সৃষ্টি হয়, ব্রিটিশ গণমাধ্যমে। সেই সাথে এই যে NCA বা ICCC এদের কার্যক্রমটাও এখন দৃশ্যমান ভাবে প্রকাশিত। তো কাজে আমি মনে করি যে তারা চাচ্ছে এই অ্যাটেনশনটা ডাইভার্ট করে দিতে, অর্থাৎ তাদের উপর থেকে দৃষ্টিটাকে আপনাদের দৃষ্টিকে সরিয়ে আমার উপরে দৃষ্টিটা নিয়ে আসতে। দে আর সাকসেসফুল আপনাদের জন্য, আপনারা কিন্তু এটা করে দিচ্ছেন। তাদেরকে আপনাদের প্রস্তুত করা উচিত, ভাই তোমরা কি কয় টাকা নিয়ে আসছো বাংলাদেশে বলুক। আমি বিবরণ করতে পারবো আমি কয়েক মিলিয়ন ডলার নিয়ে আসছি বাংলাদেশে, ইনভেস্ট করেছি। ওয়াশিংটনে থেকে আমার একটা বাড়ি নাই, আমার 2টো বাড়ি ছিল পটোম্যাকে, এখন নাই। কেন নাই? কারণ আমি তো বিদেশে থাকার জন্য আসিনি, আমি তো এখানেই থাকতে চাই, এখানেই মরতে চাই। কাজেই আমার ওই ইটুকু আছে সৎসাহস এবং একমাত্র IMF এর ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করা একমাত্র ব্যক্তি আমি, যে সবকিছু বিক্রি করে বাংলাদেশে সেটেল করেছেন। নট এ সিঙ্গেল পার্সন যারা IMF থেকে রিটায়ার করে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে রিটায়ার করে বাংলাদেশে সেটেল করেছে। আমার রোজগার আলহামদুলিল্লাহ আমার রোজগার কোনোদিনও কম ছিল না। আমি এই ঢাকাতে বাংলাদেশে বসে আমি 45 লাখ, 20 লাখ, 30 লাখ প্রত্যেক বছর আমি ইনকাম ট্যাক্স দিয়েছি। মানুষকে মানে আমি কি বলবো, যার মানে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের চেষ্টা, এবং যখনই আমি বাইরে আসি চেষ্টা করা যায় তখনই এইটা দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য একটা চেষ্টা। এটাকে আমি একটা পরিকল্পিত একটা তাদের পক্ষ থেকে দুরভিসন্ধিমূলক একটা অভিযান হিসেবে আমি দেখছি। আমি বুক খুলিয়ে বলতে পারি যে আমি একটা পয়সা বাংলাদেশ থেকে নিয়ে নিই। প্রথম বছর যখন যাই $15 পকেটে নিয়ে গেছিলাম বাংলাদেশ থেকে। দ্যাটস দ্য লাস্ট এন্ড দ্য ফার্স্ট ডলার আমি বাংলাদেশ থেকে নিয়ে যাই, ওই $15। সেটা 1976-এ ছাত্র হিসাবে যখন আমি স্কলারশিপ নিয়ে যাই। দ্রুত প্রক্রিয়ায় এবং আইনগত ভিত্তিতে টাকাগুলো উদ্ধারের ব্যবস্থা করা। আমার তো বিষয়টা হচ্ছে যে আমাদের ব্যাংকের টাকা নিয়ে চলে গেছে। ধরুন ব্যাংকারদের কি লক্ষ্য?
আমি তো রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ব্যাংকার, আমি সেন্ট্রাল ব্যাংকার। আমার লক্ষ্য হচ্ছে যে আমার ওই টাকাগুলোকে নিয়ে এসে ব্যাংকে আবার দিয়ে দেওয়া, যাতে ডিপোজিটের টাকাটা উদ্ধার করা যায়। তো সেটার জন্য যেটাই অ্যাপ্রোপ্রিয়েট পলিসি হবে, যেটাই সঠিক পলিসি হবে, আইনগতভাবে যেটা ঠিক হবে, সেইভাবেই আমরা আগাবো। এখানে কোনো ধরনের মানে সাবজেক্টিভ এলিমেন্ট থাকবে না। এখানে তথ্য, মামলার উপাত্ত সবকিছু বিশ্লেষণ করে আমাকে স্ট্র্যাটেজি নিতে হবে। এটাকে কি আমি আউট অফ কোর্টের দিকে নিয়ে যাব, না আমি সিভিলের মধ্যেই ফুল জাজমেন্টটা কোর্টের থ্রুতে নিব, নাকি আমি এটা ক্রিমিনাল রুটে নেব, এবং সরকারি বিদেশি সংস্থাগুলোর সাথে আমরা ক্রিমিনাল অ্যাক্টকে অ্যাপ্রোচ করে এটাকে সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমরা চেষ্টা করব। ফেরত পাওয়াটা হচ্ছে সর্বশেষ ধাপ। আমাকে প্রথম ধাপটা কি হচ্ছে? প্রথম ধাপটা হচ্ছে আমাদের আইনগত প্রক্রিয়াগুলোকে বুঝতে হবে। আমরা কি এই প্রক্রিয়া জানতাম? আমি কি জানতাম না। এটা আমার জন্য একটা নতুন চ্যাপ্টার। আমি অর্থনীতি, আমার এক্সচেঞ্জ রেট, আমার মনিটারি পলিসি, এগুলো আমি জানি, এগুলো নিয়ে আমাকে শিক্ষা দিতে পারবেন না। কিন্তু এটা তো আমি জানতাম না কিভাবে অর্থ পাচারকারী অর্থ ফেরত আনতে হয়। বাংলাদেশে কেউ জানে? কেউ জানে না। কেউ এনেছে? না, আনেনি সেইভাবে। কাজেই আমরা সবাই এখানে শিখছি। আমরা যেটা চাচ্ছি যে এই বিদেশি প্রতিষ্ঠানগুলো যারা আমাদেরকে সহায়তা দিচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংকের স্টার গ্রুপ, IACCC, আইকার, আমেরিকান জাস্টিস ডিপার্টমেন্ট অফ জাস্টিস, এরা আমাদেরকে পরামর্শ দিচ্ছে। তাদের পরামর্শ মোতাবেক আমরা স্ট্র্যাটেজিটা ঠিক করেছি। এভিডেন্স গ্যাদারিং আমাদের অনেকখানি হয়ে গেছে। এখন আমাদের ডিটারমিনেশনে যেতে হবে যে কোন কেসগুলো আমরা কিভাবে পার্সু করবো, ক্রিমিনাল, সিভিল, এই দুটো। এবং এই দুটো একসাথে করা সম্ভব না, এটাকে সেপারেটলি করতে হবে। যেটা ক্রিমিনাল সেটা ক্রিমিনাল, সেটা এইভাবে করতে হবে। এখন প্রশ্নটা হলো যে প্রথম ধাপে আমি কি চাই? প্রথম ধাপে অ্যাসেট গুলো ক্ষয় হয়ে যাচ্ছে, অর্থাৎ লন্ডনে হয়তো 300 বাড়ি আছে তার, সেটা সে বিক্রি করে ফেলে, তাহলে তো ওটা আমি পাচ্ছি না, ওটা আবার খুঁজতে হবে আমাকে। এখানে তো এখন আমি খুঁজে ফেলেছি, কাজেই এটাকে ফ্রিজ করা। তো এই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এখন ব্রিটিশ জুরিসডিকশনে থ্যাঙ্কফুলি ব্রিটিশ গভর্নমেন্ট সেন্সিটিভ হওয়ার কারণে, যেটা আমি আগে বললাম, আমাদের আগের বারের ভিজিটের একটা প্রত্যাশিত ফল আমরা এইবারের ভিজিটে পাচ্ছি। সেটার ফলে আমরা এই অ্যাসেট ফ্রিজটা পেয়ে যাচ্ছি। এখানে যদি ফ্রিজ হয়, এরাই কিন্তু জুরিসডিকশন আছে, সেটা দুবাইতেও তারা এক্সারসাইজ করতে পারবে, সিঙ্গাপুরেও পারবে, মার্কিন যুক্তরাষ্ট্রে পারবে, কানাডাতেও পারবে, অস্ট্রেলিয়াতেও পারবে। তাহলে আমাদের কিন্তু রিচটা কোথায় চলে গেল? সব জায়গায় চলে গেল। তা আমরা সেটা প্রত্যাশা করছি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা চাচ্ছি যে এটা যেন পরবর্তী ধাপে যায়, অর্থাৎ শুধু ইউকেতে না, ইউকেতে সর্বোচ্চ মানে যারাই আছেন তাদের জন্য বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এবং ইউকের বাইরে যারা সম্পদ করেছেন এই ব্যক্তিরাই সেখানেও যেন হাতটা চলে যায় এবং তাদের সম্পদগুলোকে যেন ফ্রিজ করা হয়, সেটা আমাদের লক্ষ্য। তারপরে হবে মামলার প্রক্রিয়া। সেই প্রক্রিয়া একটু দীর্ঘ সময় লাগে, 2-3-4 বছর লাগবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যেমন যদি আমরা আউট অফ কোর্ট সেটেলমেন্টে চাই, তাহলে তাড়াতাড়ি আসবে, হয়তো আগামী 1 বছরের মধ্যে আমরা কিছু টাকা থাকবো কারো কাছ থেকে। আবার যদি আমরা ফুল কোর্ট রায় হওয়া পর্যন্ত সিভিল কোর্টে থাকি, তাহলে হয়তো 2 বছর 3 বছর লেগে যাবে। আর ক্রিমিনালিটিতে গেলে সেটা আনসার্টেনিটি একটু বেশি, হয়তো জাজ বলে দিল যে এটা ইট ডাজন্ট মিট দ্য ক্রিমিনাল স্ট্যান্ডার্ড, তখন আবার হয়তো সিভিল কেসে আসতে হতে পারে। ইন্টারন্যাশনাল ল ফার্ম গুলো আমাদের হয়ে মামলাটা করবেন, বেশিরভাগ ক্ষেত্রে সিভিল মামলাটা করবেন তারা, এবং সেখানে তারা যদি অর্থ উদ্ধার করতে পারেন, সেই অর্থটা একটা অংশ তারা নেবেন, বাকিটা আমাদেরকে দিয়ে দেবে, যাতে আমাদের নিজেদের টাকা খরচ করতে না হয়। কারণ এইগুলা প্রক্রিয়া যদি আমরা ল ফার্মের হাতে টাকাটা এটা ছেড়ে দিই, তাহলে কিন্তু তারা আমাদেরকে চুষে ফেলবে, এবং সেটা আমরা যেতে রাজি না। আমরা চাই যে তোমরা ঠিক আছে বলো, তোমরা 10% নিবে না 20% নিবে, নাও, বাকিটা 80% আমাকে দিয়ে দাও। এটাই হচ্ছে আমাদের প্রক্রিয়াগত সমাধান।